তিনি শায়িত ছিলেন গাঢ় কব্বরে, যার দৈর্ঘ্য প্রস্থ বেঁধে দেয়া, গভীরতা নয়। কব্বরে শুয়ে তার হাত কাঁপে, পা কাঁপে, গভীর বিস্ময়বোধ হয়, মনে জাগে নানা সংশয়। মৃত্যু তো এসে গেছে, শুয়ে আছে পাশে, তবু কেন কাটে না এ বেহুদা সংশয়। হুমায়ূন আহমেদের মৃত্যু ভাবনা নিয়ে রচিত কবিতা কব্বর থেকে শুনছিলেন দর্শক। প্রখ্যাত লেখক, কবি, সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক, গীতিকার, নাট্যকার হুমায়ূন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী আগামীকাল 19 জুলাই। এনটিভি পরিবারের পক্ষ থেকে আমরা এই প্রতিভাবান ক্ষণজন্মা গল্প উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগরের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অত্যন্ত জনপ্রিয় তরুণ মুখ, জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও চিত্র নাট্যকার অনন্য মামুন, এবং আছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র সাব এডিটর পান্থ আফজাল। চলুন কথা বলি তাদের সাথে। আপনাদের দুজনকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি অনন্য মামুনকে দিয়ে আসতে চাই যে হুমায়ূন আহমেদ যে বছর মৃত্যুবরণ করেন 2012 সালে, আপনার সে বছরই আপনার নির্মিত প্রথম ছবি মুক্তি পায়, মোস্ট ওয়েলকাম। হুমায়ূন আহমেদকে কেমন দেখেছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে? এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনার শুরু হয়েছিল লেখালেখি দিয়ে, মানে চিত্রনাট্য আপনি লিখতেন এবং সেভাবে যে গল্পটা, এবং হুমায়ূন আহমেদ নিজেও একজন তো লেখক ছিলেনই, তার মূল কাজটাই ছিল লেখালেখি, এবং প্রায় অসংখ্য চলচ্চিত্রে উনি আমরা দেখেছি যে অনেক বড় বড় পুরস্কার অর্জন করেছেন উনি চলচ্চিত্রের মাধ্যমে। হুমায়ূন আহমেদ সম্পর্কে আপনার মুখ থেকে শুনতে চাই। আসলে আমি যদি বলি আর কি, যে একটা জেনারেশনকে কিন্তু হুমায়ূন আহমেদ স্যার পাঠ্যপুস্তকে নিয়ে এসেছিলেন। এটা কিন্তু মানে খুব কঠিন একটা বিষয়। যে সময় মানুষ মানে পাঠ্যপুস্তকটাকে ভুলেই গিয়েছিল, বই পড়াটাকে ভুলেই গিয়েছিল, উনি কিন্তু ওই জেনারেশনটাকে বই পড়ার মধ্যে নিয়ে এসেছিল। এবং আমি যদি বলি, আমার সাথে ওনার দেখা হয়েছিল 2009-এ। তখন আমি রাইটার, গল্প লিখি, তো আমার কাছে এটা একটা স্বপ্নের মতো বিষয় ছিল। তো বিষয়টা হচ্ছে যে মানে থাকে না, মানুষের অনেক রকম স্বপ্ন থাকে, অনেক রকম চাওয়া থাকে। তো হুমায়ূন স্যার আমার কাছে একটা লাইব্রেরির মতো অ্যাকচুয়ালি। আমি ওনাকে মানে অন্য কোনো ব্যাখ্যা দিব না, একটা লাইব্রেরি, এবং ওই লাইব্রেরিতে আমি প্রতিদিন যেতে চাই, প্রতিদিন তার সম্বন্ধে নতুন করে জানতে চাই। এটা হচ্ছে আমার কাছে হুমায়ূন আহমেদ। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আপনার কাছে আমি জানতেই চাইবো যে হুমায়ূন আহমেদ যে ধরনের বিষয় বৈচিত্র্য নিয়ে চলচ্চিত্র লিখেছেন, একটার সঙ্গে আরেকটার যে আপনার বিষয়গত আপনার এবং অনেক রকম পার্থক্য আমরা দেখি, যে বিভিন্ন চিন্তা ভাবনার, এবং সর্বশেষ যদি ঘেটুপুত্র কমলার কথাও বলি, এই যে ডাইভার্সিটি একজন রাইটারের, আমাদের ফিল্ম মেকারদের বা চিত্রনাট্যকারদের মধ্যে এই জিনিসটা কেন দেখা যায় না? আসলে আমি একটা বলবো যে আসলে হুমায়ূন আহমেদের মতো একজন প্রতিভাবান মানুষ যুগে যুগে একবারই আসে। তো এখন এটাকে আপনি কখনোই মাস পিপলের সাথে কম্পেয়ার করতে পারবেন না। আর ওনার যে দূরদর্শিতা আর কি, আমরা যেটা এখনো ভাবতেই পারি না। আপনি ঘেটুপুত্র কমলার কথা বললেন, এখন আমরা এরকম সমকামিতার কোনো একটা বিষয় নিয়ে মুভি বানাইতে গেলে আমাদের মতো মেকারদের 10 বার ভাবতে হয়। কিন্তু উনি ঘেটুপুত্র কমলা যখন বানাইছেন, তার 10 বছর আগে ভেঙে রাখছেন। দ্যাট মিনস ওনার যে অ্যাডভান্স লেভেলের একটা থিঙ্ক লেভেল, এটাই কিন্তু একজন মানুষকে অনেক উপরে নিয়ে যায়, যে দিক দিয়ে আমরা বলবো যে এখন আমরা অনেক পিছিয়ে আছি। পান্থ আফজাল, আপনি তো একজন, আমরা জানি, খুবই কি বলবো, জনপ্রিয় সাংবাদিক, এবং একটি পত্রিকার সঙ্গেও আপনি আছেন দীর্ঘদিন। তো সাংবাদিক হিসেবে হুমায়ূন আহমেদকে আপনি কিভাবে পেয়েছেন বা দেখার সৌভাগ্য হয়েছে কিনা? আমার আসলে ওই সৌভাগ্যটা হয় নাই তাকে, তবে তাকে পড়েছি, জেনেছি, এবং আমার মনে হয় আমরা যারা সাংবাদিক যদি তার সম্পর্কে না জানি, এটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই তার সম্পর্কে আমরা এত মানুষ, তার আশেপাশে এত মানুষের সাথে কথা বলেছি, জুয়েল আইসের সাথে কথা বলেছি, তারিক আনাম খানের সাথে কথা বলেছি, তারপরে মনিরা মিঠু সেই কাজ করেছে, এবং হুমায়ূন আহমেদ সম্পর্কে অনেকে তার আশেপাশে ছিল, মানে শাওন, মেহের আফসার শাওন। আমরা একবার মনে আছে যে আমি যখন দেশ টিভিতে ছিলাম, তখন একটা অনুষ্ঠানের জন্য আমরা তার বাসায় গিয়েছিলাম, দক্ষিণা হাওয়া। তখন তার সাথে দেখা হয়নি, তিনি ছিলেন, তার সাথে দেখা হয়নি, কিন্তু পরবর্তীতে না দেখার একটা ওই আক্ষেপটা ছিল। কিন্তু আমি মনে করি হুমায়ূন আহমেদ এমন একজন মানুষ যাকে পড়ে শেষ করা যাবে না।
আমি বললাম যে বইমেলা, এই বইমেলাটা ওপার বাংলায় এপার বাংলায় হুমায়ুন আহমেদের মাধ্যমে সম্ভব হয়েছে। এবং জনপ্রিয় হয়েছে, জনপ্রিয় ব্যাপক- হয়েছে, ব্যাপক জনপ্রিয়তা হ্যাঁ পেয়েছে। জনপ্রিয় হয়েছে। এবং সে তো একটু পাগল কিসিমের, অনেকে বলে হুমায়ুন আহমেদ যা চিন্তা করতো সেটাই সে তৈরি করতো। মনে হয় যে এখন আমার বৃষ্টি লাগবে, তখন ওই বৃষ্টির মধ্যেই সে কিন্তু কৃত্রিম যে কোনো ভাবে হোক বৃষ্টি করতো। বৃষ্টি গান শুনতে হবে, যাকে প্রয়োজন তাকে নিয়ে এসে গান শেখা হয়তো। খাবারের বিষয়ে হ্যাঁ, এবং আপনি অনুষ্ঠানের মানে শুরুতে বলছিলেন যে সম্ভবত আমাদের আরেকজন বিখ্যাত নায়িকা যে মানে কবরী সারোয়ারের সম্মত আগামীকালকে মৃত্যুবার্ষিকী আপনি বলছিলেন। হ্যাঁ, কবরী আপার এই যে শেষ যে ছবিটা ছিল সেটা অসম্পূর্ণ থেকে গেছে। তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে। মানে সে এমন মানুষ, মানে তাকে তো আগের সাথে এখন মেলানো মানে অনেকটা অন্যরকম ছিল। একটু রাশভারী টাইপের ছিল, আবার কথা বলার সময় মেপে মেপে কথা বলতো। এবং মানে আমরা তাকে মনে করি সুইট একটা, মিষ্টি একটা, হাসির একটা মেয়ে। এবং চলচ্চিত্রে তার যে অবদান, সেটা রাজ্জাক, কবরী বলেন বা তার সাথে অন্য যে যাদের সব বলেন, জুটি বলেন, এটা আসলে বলে শেষ করা যাবে না। তার যে কেমিস্ট্রিগুলো, ছবিগুলো, লাস্টে সে নির্মাণে এসেছিল, সেই নির্মাণটাও সে অসম্পূর্ণ রেখে গেল। আমার মনে হয় এই কাজটা অনেক বেটার হতো যদি তিনি বেঁচে থাকতেন। আচ্ছা, নিশ্চয়ই। তো অনন্য মামুন, আপনার প্রতিষ্ঠান হচ্ছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, এর ব্যানারে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়, এত দীর্ঘ সময়েও যে কাজটি হয়নি, সেটা প্রথমবারের মতো আপনি শুরু করেছেন জনপ্রিয় কিছু হিন্দি চলচ্চিত্র আমদানি এবং প্রদর্শনীর যে কাজটি আপনি শুরু করেন। এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। এখনও কি ছবি আমদানি করছেন? এখনও আমরা করার চেষ্টা করছি, কিন্তু যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তো এই গভর্নমেন্ট এখন হিন্দি ছবির ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত দেয়নি। তারা এটাও আমাদেরকে বলেনি যে আমরা ইম্পোর্ট করতে দিব না, আবার এটাও বলেনি যে না আমরা ইম্পোর্ট করতে দিব। তো একটা দুদুল্যমান অবস্থায় আছে। আর আপনি যেটা বললেন হিন্দি ফিল্ম ইম্পোর্টের ব্যাপারটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, যেটা 60 ইয়ার্সে হয় নাই, সেটা আমি বা আমার অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কীভাবে করলো। এটা কিন্তু আসলে ইন্ডাস্ট্রির অনেকগুলো সংগঠন, হল মালিক সবার সহযোগিতাই হয়েছিল, এটা আমার হয়নি। আর আমরা যে জিনিসটাকে, উদ্দেশ্যটা কি ছিল? আচ্ছা, বেসিক উদ্দেশ্য যেটা ছিল, দেখবেন গত 5 ইয়ার্স টু 10 ইয়ার্স আমাদের দেশের ফিল্মগুলো ঈদ কেন্দ্রিক হয়ে গেছে, ফেস্টিভ্যাল কেন্দ্রিক। 2 ঈদের বাইরে কিন্তু আমাদের কোনো ছবি থাকে না, এবং হলগুলো বেকার বসে থাকে, হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। তখনই কিন্তু সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো, আচ্ছা ঠিক আছে, তাহলে ঈদে যখন দেশীয় ছবিগুলো আসছে, তাহলে ঈদ ছাড়া অন্যান্য সময় আমরা একটু ভিনদেশি চলচ্চিত্রগুলো আনি, কারণ অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ছবিগুলো মানুষ দেখে। যেটা আমরা পাঠান, জওয়ান, অ্যানিমেল, ডাঙ্কি বাংলাদেশে যখন রিলিজ করেছি, এগুলো কিন্তু রেজাল্ট খুব ভালো ছিল। এবং আপনাকে মানতেই হবে, এটা সবাই মানে, যখন পাঠানটা দিয়ে হলটা নতুন করে একটা রানিং হওয়া শুরু হলো, ওর পরেই কিন্তু প্রিয়তমাটা এসে একটা মিরাক্কেলি হিট হলো। দ্যাট মিনস ফিল্ম দেখাটা যে চা খাওয়ার মতো অভ্যস্তর একটা ব্যাপার, সেটা এই যে ঈদের ছবিগুলো শেষ হয়ে গেছে, আপনি দেখেন প্রত্যেকটা হল মালিককে ফোন করে দেখেন সবার চোখে কান্না আছে, হল বন্ধ করে রাখছে, তাদের ইলেকট্রিসিটি বিল উঠানোর মতো ফিল্ম নাই, দর্শক হয় না। তো কিন্তু যদি বাইরের দেশের ছবিগুলো আসতো, তাহলে অন্তত ইন্ডাস্ট্রি বেঁচে থাকতো, ব্যস্ত থাকতো। আর কালচারের কথাই যদি আসে, যে কালচার, অনেকেই বিপক্ষে যারা ছিলেন যে না দেশীয় কালচারটা নষ্ট হচ্ছে, তা আমি বলবো হিন্দি ছবি বাংলাদেশে হলে না দেখি, কোনোভাবেই তো আমরা দেখার থেকে বিরত নাই। তো কালচারটা যদি নষ্ট হয়, এখন তো বড় বড় হল মালিক, আমরা যদি সিনেপ্লেক্স গুলোর কথা বলি, তারা তো মানে বিদেশি ছবি আমদানি করছে। নেপালি ছবিটা দেখা তাই না? এই যে আপনার মানে আপনার হলিউডের ছবি, অনেক জনপ্রিয় ইংলিশ মুভি তো আসছে, হিন্দি ছবি আসতে সমস্যা কোথায়? এটাই হিন্দি ছবি মানে, এটা হচ্ছে এশিয়ার মধ্যে দেখেন, আমরা যদি দুইটা ইন্ডাস্ট্রিকেই একটু বড় করে দেখি, বলিউড এবং হলিউড, অন্য ইন্ডাস্ট্রিগুলো আছে। তো এখন আসলে প্রবলেম কি এটা আমরা জানি না। আমরা মানে এখন গভর্নমেন্ট আমাদের কোনো সিদ্ধান্ত দেয়নি, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না দিচ্ছে আসলে ততদিন পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো মানে ভূমিকা পাচ্ছি না। তবে আমি পার্সোনালি মনে করি, শুধু আমি না, হল মালিকরা সবাই মনে করে যে দেশীয় ছবিতে ঈদের ফেস্টিভ্যালে আসতেছেই, সো দেশীয় ছবির সাথে সংঘাত না করে বিদেশি ছবিগুলো আসতে দেওয়া উচিত। এতে করে কি আসলে মানে হল সচল রাখার উদ্দেশ্য, নাকি দর্শকের যে অভ্যাসটা যাতে নিয়মিত হয় বা টিকে থাকার যে বিষয়টা, এটা হচ্ছে অনেকটা সিম কার্ড এবং ওই ফোনের মধ্যে সম্পর্কের মতো আর কি। আপনি যখন ফিল্ম দেখা আপনার জন্য অভ্যস্ত হয়ে যাবেন, আপনি রেগুলার থিয়েটারে যাবেন, এটা নেশার মতো, কিন্তু আপনি কন্টিনিউয়াস একটা প্র্যাকটিস হলে কিন্তু এটা সবার জন্যই ভালো, হলও বেঁচে থাকবে এবং মানুষের মধ্যেও একটা চাহিদা। এখন এটা কোন পর্যায়ে আছে, মানে সরকারের কোন? আসলে আমি লাস্ট ওয়্যার 2 নিয়ে একটু চিন্তা করতেছিলাম যে আনা যায় কিনা। তো এই ব্যাপারে আসলে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারছে না, মানে সিদ্ধান্ত হচ্ছে না যে আসলে
তারা আদেও এটাকে অ্যাপ্রুভ করবে কিনা বা দিবে কিনা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি একটু অ্যাড করতে চাই, যেমন যদি বাংলাদেশের ছবি যদি উৎসব কেন্দ্রিক না হতো, হ্যাঁ যদি নিয়মিত প্রতিটা শুক্রবার বা এরকম সময় যদি রিলিজ দেওয়া যেত, তাহলে হিন্দি ছবির উপর মানুষের কিন্তু একটা যে নির্ভরশীলতা বা যে আশা, এটাও কিন্তু একটু কমতো মনে হয়। কিন্তু ওটা তো হচ্ছে না, তার মানে আমাদেরও কিছু সমস্যা রয়েছে। আমাদের এখানে আর্টিস্ট নেই একটা, মানে আপনি যদি দেখেন বড় ছবি মানে ঈদের 2-3টা বড় ছবি হয়, সেই বড় ছবি কিন্তু দুইজন আর্টিস্ট হয়ে যাচ্ছে, হয় সাকিব খান হচ্ছেন, আরফান নিশো অথবা সিয়ামদেরকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করতেছি। মেগা স্টার সাকিব খানই আমি ধরে নিব, কারণ এখনো কিন্তু যতগুলো ছবি রিলিজ হয়েছে মানে গত 2 বছরে সাকিব খানের ছবি ছাড়া যে ছবিগুলো রিলিজ হয়েছে মাল্টিপ্লেক্সে খুব ভালো, হ্যাঁ সিঙ্গেল থিয়েটারে গিয়ে কিন্তু এখনো তারা বেসিক পর্যায়ে কেউই পৌঁছাইতে পারেনি। তো ওই যে একটা ব্যাপার, এখন একজন সাকিব খান বছরে কয়টা ছবি দিবেন? সাকিব ভাই এখন তার নিজের স্ট্যাটাসটা একটু চেঞ্জ করে ফেলছে, তার সিলেক্টিং লেভেল, তার মানে একটা গল্পের প্রতি তার এখন যে মনোযোগ আমি বলবো আর কি, বা প্রস্তুতি, সেটার জন্য তার 3 মাস টাইম লাগে। তো একটা সাকিব খান 3 মাস টাইম নেবেন, 3 মাস শুটিং করবেন, 6 মাস, তার মানে বছরে 2টির বেশি ছবি হবে না, কোনোভাবেই সম্ভব না। একটা ইন্ডাস্ট্রির জন্য তো এটা খুবই আসলে মানে কি বলবো যে খুবই দুঃখের একটা কিন্তু আমি বিষয়। আপনাকে প্রশ্ন করতে চাই, সাকিব খান তিনি কি অন্যদেরকে ওই জায়গাটা কি দিচ্ছেন, বা তাদেরকে কি ইন্সপায়ার করছেন, বা আমি না থাকলে তোমাদেরকে তৈরি করলাম তোমরা আসো, তোমার আমন্ত্রণ জানাচ্ছে, এরকম কিছু হচ্ছে কিনা? বিষয়টা হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিতেই আর্টিস্টরা কাউকে কখনো আমন্ত্রণ জানায় নিয়ে আসে না, এটা আমাদের একটা ব্যাড ক্যালকুলেশন। আমি বলবো যে এই ব্যাপারটা নিয়ে কথা বলা, আর্টিস্ট ক্রিয়েট করবে ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস, মেগা স্টার কেন? মেগা স্টারের দায়িত্ব সেক্ষেত্রে তো আমি মনে করি যে মানে গণমাধ্যম এবং সাংবাদিকদের ভূমিকা আছে, বরং সাকিব খানকে এই প্রশ্নের মুখোমুখি নেয়া, যে না আমি এটা তার দায়িত্বের মধ্যেই পড়ি না, আমি তার তো এই দায়িত্ব নাই যে সে আরো 2 জনকে উঠে নিয়ে আসবে। মালায়ালাম ইন্ডাস্ট্রি বলিউড বা যে আপনি অন্য জায়গায় ইন্ডাস্ট্রি দেখেন, তারা কিন্তু অন্যদেরকে কিন্তু যারা নতুন তাদেরকে সুযোগ করে দিচ্ছে, মানে জায়গাটা ছেড়ে দিচ্ছে, বা জায়গাটা অনেক কিছু করে সুযোগ বলতে দেখেন একটা জিনিস, আবার একসাথে তারা একসাথে স্ক্রিন শেয়ার করছে, মানে সেখানে কিন্তু গুরুত্বটা কিন্তু শেয়ার বাড়ছে। আপনি দেখেন একটা জিনিস দেখেন, এটাও কিন্তু আমরা ক্যামিও যেটাকে বলি, আপনি বড় ছবিগুলো তো অবশ্যই শাহরুখ খানের সাথে দেখবেন সালমান খানের ক্যামিও, মানে ব্যাপারটা কিন্তু ওই রকমই আছে। মানে আর্টিস্ট কখনো আর্টিস্ট ক্রিয়েট করবে না, ক্রিয়েট করতে হলে প্রোডাকশন হাউস, হিরো, ডিরেক্টর তাদেরকে করতে হবে, আর্টিস্ট কখনো আর্টিস্ট ক্রিয়েট করতে পারে না, জি হয় না, এটা সম্ভব না। আচ্ছা, আমরা একটা ভিন্ন প্রসঙ্গে আসি। তো গত বছর মানে এই দিনে, আজকের এই দিনে আপনারা জানেন যে দেশের জনপ্রিয় চ্যানেল এনটিভির সহ দেশের আরও 3টি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। বিগত স্বৈরাচার সরকার এটা করেছিলেন, এবং একই দিন সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়, এবং আজকের এই দিনে। তো পান্থ আফজাল, আপনি জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকে খুব সক্রিয় ছিলেন, এবং আপনি জানেন যে 1 বছর মানে পূর্ণ হয়েছে। আমরা দেখেছি যে আপনি কি ধরনের ভাবনা ছিল আপনার, যে সাংবাদিক হিসেবে নাকি সাধারণ নাগরিক হিসেবে আপনি? আমি প্রথমে সাধারণ নাগরিক হিসেবে আমার ভাবনাটা ছিল যে দেশটার একটা পরিবর্তন হোক, কারণ প্রতিটা মানুষের সাথে যখন আমরা কথা বলি তখন তারা কিন্তু সাংস্কৃতিক পরিবর্তন চায়, তারা তাদের যে অধিকার অবস্থার জায়গাটা পরিবর্তন চায়। কারণ একটা সরকার যখন এত বছর ধরে থাকে তখন অনেক চাওয়া পাওয়া কিন্তু অপূর্ণ থেকে যায়, তখন অনেক কিছু দাবিটা কিন্তু চলে আসে। তাই আমি সাধারণ মানুষ হিসেবে, বিশেষ করে আবার সাংবাদিক যদি বলেন, সাংবাদিক হিসেবে আমাদের অনেক বিষয়গুলো কিন্তু ওয়েস বোর্ড বলেন, অনেক বিষয় বলেন, সেগুলো কিন্তু ফুলফিল হচ্ছিল না বা কিছুই হচ্ছিল না। তা এখন ছিল যে এখন যেহেতু একটা আন্দোলন বা একটা কিছু হচ্ছে, সেখানে আমাকে যুক্ত হওয়াটা উচিত। তা আমি সে মনে করে যুক্ত হয়েছিলাম, যে চাচ্ছিলাম পরিবর্তন হোক বা ভালো কিছু হোক, মানে মোট কথা ভালো কিছু যেন আমরা পেতে পারি, সেই জায়গা থেকে আমার এখানে আসা। এবং এই তো তারপরে এখন মানে অভ্যুত্থানের ওই সময়গুলো কি মনে আছে আপনি মানে কোথায় ছিলেন? আমার মনে আছে বসুন্ধরা, আমি যখন আমার অফিস তো বসুন্ধরার গেটে আমার ছিল, কাজ ছিল বসুন্ধরার গেটে, আমি নিয়মিত যেতাম। এবং আমি সমন্বয়কদের সাথে আমার সংযোগ ছিল। আমার কিন্তু রাজবাড়িতে আমার বেড়ে ওঠা, রাজবাড়ির ওইখানে আমার অনেক ছাত্র আছে যারা এখন ব্রাকে পড়ালেখা করছে, কেউ আবার পাশ করে গেছে, কেউ আছে আপনার নর্থ সাউথে। তাদের সাথে কিন্তু যেমন টিচার, আমরা এই অবস্থা আছি, আপনি অফিসে আছেন কিনা, তারা এসে আমাদের শেয়ার করতো। আমি তাদের সাথে কথা বলতাম, তোমাদের কি অবস্থা, কারণ নেট তখন তো ইন্টারনেট ডাউন হয়ে গেছিল। আর আমাদের যেহেতু কাজের ক্ষেত্রগুলো এরকম ছিল যে আমাদের জায়গাটা ইন্টারনেটটা খুবই দরকার। কিছু আমাদের ছিল যে ইন্টারনেটের ওই জায়গাটা আমাদের ছিল, আমরা জানতে পারতাম কি কি হচ্ছে, ওই কিছুটা জিনিস শেয়ার মেসেঞ্জারে, তারপরে সরাসরি ফোনে শেয়ার করতাম যে অবস্থা, তোমাদের কি অবস্থা, তোমরা ভালো থাকো, এই যে এদিকে যেও না। আমি নিজে ভিডিও করেছি, অনেক বিষয় গিয়েছি নিজে। আমরা ব্রাকের সামনে গিয়েছি, ব্রাকে আমার অনেক ছোট অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেক মানে মোটামুটি আমার যাওয়াটা আমি রাতে পাহারাও দিয়েছি। পান্থ আফজাল, আপনি বলছিলেন যে ব্র্যাকের সামনে আপনি ছিলেন। হ্যাঁ, ব্র্যাকের সামনে আমি মোবাইলে
আমার সাথে ছিল আমার অফিসের একটা সাংবাদিকও ছিল ক্যামেরা, তারপর আমি মোবাইলে কিন্তু অনেক বিষয় আমি ধারণ করেছি এবং ওরা যে এত প্রতিরোধ গড়ে তুলেছিল, মিছিল দিচ্ছিল এবং শুধু ব্র্যাক না, নর্থ সাউথ, এআইইউবি, তারপরে আপনার অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো তারাও কিন্তু একটার সাথে কানেক্টেড ছিল। ওরা কিন্তু ওরা যে কোনো ভাবে হোক একজনের সাথে যোগাযোগ করছিল। আমি ধরেন এরকম ওরা ট্যাঙ্কের উপর উঠে গেছে, ট্যাঙ্কের উপর উঠে ওরা ট্যাঙ্কের উপর সাজোয়া জানের উপর ট্যাঙ্কের উপর উঠে ওরা পতাকা, বাংলাদেশের পতাকা নিয়ে উঠে গেছে। এরকম ছবি আমার কাছে আছে এখন। হ্যাঁ, সেটা আমি কিন্তু কখনো ফেসবুকে পোস্ট করিনি। আমি দেখেছি পতাকা নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ছবি দেখেছি, আমি শহীদ মিনারে দেখেছি। শহীদ মিনারে গিয়েছি আমরা, শেষ সময় গিয়েছিলাম যখন 5 তারিখের সময়। আমি একেবারে পেশাগত জায়গা থেকে একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই যে সাংবাদিক হিসেবে ওই সময়টায় যে আমরা যদি বলি যে ঠিক আন্দোলনের আগে পরের যে সময়টা, ঠিক আগ মুহূর্তে, আমি 5 আগস্টের মানে আগের কথাই বলছি, যে সাংবাদিক হিসেবে কোনো চাপের মধ্যে কি পড়তে হয়েছিল কখনো পেশাগত জায়গা থেকে? যেমন আমার যদি আমি বলি আমাদের ওইখান থেকে চাপটা মানে কি, আমি নিজের থেকে একটু চাপের মধ্যে ছিলাম কি এটা আসলে লেখা যাবে কিনা। আমি ফেসবুকে যখন পোস্ট করি বিভিন্ন রকমই করছি, কারণ আমার তো চাকরি যাওয়ার একটা ভয় আছে। কারণ ওই সময় এবং আপনাদের অফিসে হামলা হয়েছিল। হ্যাঁ, আমাদের অফিসে হামলা হয়েছে এবং ভয়ঙ্কর বাজেভাবে হামলা হয়েছিল। কারা করেছিল সেই হামলা? বা সেটা কি পরে এটা আসলে হামলা পরবর্তীতেই করতে পারে নাই যে কারা করেছিল, কিন্তু মানে হামলাও হয়েছিল, ভাঙচুর হয়েছে, এই বিষয়ে আবার পরে বসাও হয়েছে, বসছে ছাত্রদের সাথে। কোনো সাংবাদিক বা কোনো কর্মচারীকে আহত হয়েছিল? হয় নাই কেউ, ব্যাপক ভাঙচুর হয়েছে। ওরা বাইরে থেকে যে গ্লাসগুলো বা বাইরে থেকে যে যতটুকু ভাঙচুর, গাড়ির যে এগুলো ভাঙা গ্লাসগুলো, এগুলো ভাঙচুর করছে। এটা কি ফাইন্ড আউট করা গেছে কারাই সহিংসতাটা করেছে? এটা পরবর্তীতে আমি যখন অনেকবার জানার চেষ্টা করেছি, এটা পরবর্তীতে আর অতভাবে আসে নাই সামনে, এই জন্য আমি আর ওইটা বলতে পারবো না। আচ্ছা, তবে ভাঙচুর হয়েছিল পরবর্তীতে আবার আর ভাঙচুর হয় না, পরবর্তীতে ঠিক হয়ে গেছে। ওকে, তো অনন্য মামুন একজন ফিল্ম মেকার হিসেবে এই যে জুলাই আন্দোলনের যে ইস্যুটা, যে আজকে 1 বছর হতে চলেছে, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাটা আপনি কিভাবে দেখেন, যদি ছোট্ট করে বলেন? প্রত্যাশার জায়গা তো অনেক ছিল। সবচাইতে বড় কথা যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা যে কয়জন হয়তো বা একটু চলচ্চিত্র পরিচালক বলি বা মিডিয়া পার্সন বলি আর কি, আমাদের উপর প্রেশারটা খুব বেশি ছিল। যেমন আমাকে মোটামুটি অনেক দিন, বেশ কয়েকদিন, আমার যতটুকু মনে আছে, আমি জুলাইয়ের সম্ভবত 13 তারিখে একটি স্ট্যাটাস দিছিলাম। সেই স্ট্যাটাসটা দেওয়ার পরে ডিবি অফিস থেকে 2 বার ফোন করা হয়েছে আপনাকে। হ্যাঁ, মানে ফোন করা হলো যে কেন এরকম স্ট্যাটাস দিচ্ছ, এরকম স্ট্যাটাস দেওয়া ঠিক না, এটা তোমরা বুঝতেছো না। মানে এটাকে থ্রেডিং বলবো না, বাট মানে মুভমেন্টটা ডিফারেন্ট, যে মানে তুমি স্ট্যাটাসটা কেন দিচ্ছ, স্ট্যাটাস তো এরকম না, কি দরকার ঝামেলায় যাওয়ার। তো ব্যক্তিগতভাবে দেখেন, মানে আমাদের তো ফ্যামিলি আছে, হ্যাঁ, তো এটা চলে গেল। তারপরে সবচাইতে মজার ব্যাপার ছিল সেটা হচ্ছে যে 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আমি এবং আমাদের মেগা স্টার আমরা একসাথে 2 জন দুবাই ছিলাম। সাকিব ভাই, আমরা একসাথে দুবাই ছিলাম, আমাদের গোল্ডেন ভিসার একটা ব্যাপার ছিল। তো তখন আমি একটা জিনিস দেখলাম, সেটা সাকিব ভাই এবং আমাদের মধ্যে আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম। আমাদের অস্থিরতাটা কি নিয়ে ছিল, আমরা কিন্তু পলিটিক্যালি এই জিনিসটাকে এইভাবে যে এটা হবে এটা কিন্তু চিন্তা করি নাই। আমাদের মাথার মধ্যে তখন খালি কাজ করতে বাচ্চাগুলোকে কেন মারা হচ্ছে, কারণ ওই বাচ্চাগুলোকে আমরা দেখতেছি তো ভাই, আমার কাজিন, আমারই কেউ না কেউ নিরস্ত্র, মানে আপনি দেশের অস্ত্র দিয়ে দেশের মানুষের উপর অস্ত্র চালা, মানে আমার দেশের টাকা, আমার দেশের ট্যাক্স দিয়ে আপনি নিরীহ স্টুডেন্টদেরকে, পুলিশের সন্তানকে এরকম ঘটনা অ্যাড করতে চাই। যে রামপুরা যে থানার সামনে যখন এইরকম গলি, এক সোজা গলির ওই পাশে গেলে পারে দেখা যায় না, গুলি করলে আবার এই পাশ থেকে গুলি করে, এই পাশে চলে আসে পুলিশ, এই পাশ থেকে গুলি করে, ওই পাশে যায় জনতা, মানে ওইখানকার অভিভাবক ছাত্ররা এক পাশে। এবং আমি যখন 27 তারিখে যখন নেট বাংলাদেশের সব বন্ধ, একটু ভিপিএন টিপিএন দিয়ে পাওয়া যায়, আমার ফ্যামিলি আমাকে ঢাকায় আসতে দিবে না, মানে 27শে জুলাই যাও। আর আমি বললাম যে না, আমি মানে দুবাই আসি ঠিকই, বলে না এখন দেশে আসা সেফ না, এই ঝামেলা। আমি বললাম মানে শান্তি পাচ্ছি না, দুবাইতেই ছিলেন ওই সময়টাতে? আমি 27 তারিখে ব্যাক করে আসি। কিন্তু ওই যে মানে আপনারা মানে একটা লম্বা সময় ছিলেন তো দুবাইতে, 7 ডেজ ছিলাম আমরা, তাই না? তো ওই 7 দিন ওখানকার যে আমাদের যারা মানে প্রবাসী ভাই বোনরা আছেন, তাদের মধ্যে কি ধরনের সবাই একটা উৎকণ্ঠা। মানে আমি একটা জিনিস বলি, আমি মুক্তিযুদ্ধ দেখি নাই, মুক্তিযুদ্ধে কি হয়েছে না হয়েছে আমরা শুধু জানছি যে মানুষের প্রতি মানুষ যুদ্ধে যেতে পারে নাই অনেকে, কিন্তু মানুষের প্রতি মানুষের যে ভালোবাসাটা, সেটা কিন্তু আমি এই জুলাইয়ের আন্দোলনে পাইছি, আমি দেখছি, মানে আমি ফিল করছি হ্যাঁ মুক্তিযুদ্ধে মানুষ কিভাবে গেছে। কারণ এখানে মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম আছে, কেউ পরোক্ষভাবে মাঠে থেকে ফাইট করছে, কেউ ব্যাক এন্ডে থেকে ফাইট করছে, কেউ লিখে করেছে, আর কেউ কিচ্ছু করতে পারে না। কিন্তু ওই যে একটা না করার যে ওর যে কষ্ট,
এটাও কিন্তু ছিল। তো আমার যেটা মনে হলো এটা তো ছিল একটা, কিন্তু প্রাপ্তির আশায় যখন আসলাম, যখন আমরা দেখলাম যে এটা সব কমপ্লিট, এখন এসে কিন্তু একটু হতাশা কাজ করতেছে এইরকম। মানে আমি অনেস্টলি বলতে চাই, আলো আসবো গ্রুপ বলে একটা গ্রুপ ছিল, যেখানে দেখবেন যে মিডিয়ার অনেক লোকজন ছিল, সাংবাদিকও ছিল একজন। হ্যাঁ, এবং আপনাকে বলেন আমি একটু আপনাকে এটা অ্যাড করে দিই, ভুলে যাবো আমি। ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে এই আলো আসবো গ্রুপ থেকে বিটিভিতে যখন মানে যেদিন মানববন্ধন করা হলো, আমাকে সাকিব ভাইয়ের সাথে কথা বলার জন্য 20 বার ফোন করা হয়েছে, কারণ তারা জানতো যে তখন সাকিব ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক। 20 বার ফোন করা হয়েছে, আমি ফোন রিসিভ করে নাই, আমরা কিচ্ছু জানি না। বাট কি হলো, ফাইনালি যখন ওই আলো আসবো গ্রুপ দিয়ে একটা মামলা করা হলো, দেখলাম ওই মামলার আসামিও আমি। এবং অনেকে অ্যাড ছিল, এবং জানেন কি, আমাদের যে স্ক্রিনশট আমরা স্ট্যাটাস লিখতাম, এগুলো আলো আসবে গ্রুপে, এবং আমাদের কিছু সাংবাদিকরা, সেগুলো তো পরে প্রকাশ্যে এসেছে, আমাদের কিছু সাংবাদিকরা আমার অনেকগুলো স্ক্রিনশট আমারগুলো, এবং এটা যদি পরবর্তীতে পরিবর্তন হতো আমাদের অবস্থাটা কি হতো, আমরা ওই আয়না ঘরে যেতাম, এরকম সমস্যা হতো। তবে তারপরেও আমরা ওইটা এখনো পড়া করি না, আমরা চাই যে ভালো কিছু হোক, কিন্তু আমরা ওই যে ওনার মতো আমি বলে হতাশ, যেমন আমাদের অনেকে এটাকে ফায়দা নিয়ে অনেকে কমিটিতে ঢুকে গেছে, অনেক বিষয় ঢুকে গেছে, কিন্তু আমরা কিন্তু আমাদের জায়গায় এখনো আছে, যে আমরা এখনো চিন্তা ভাবনা করি যে কি হবে বা সামনে কি করব, কারণ এটা ম্যাসিভ একটা আন্দোলন ছিল, যেখানে তারা বললো যে আগে যেটা হয়েছে আমরা এর থেকে পরিবর্তন চাই, কিন্তু আগে দেখি আগের মতোই আছে, আরো বেশি হচ্ছে। এটা নিয়ে একটু হতাশ। নিশ্চয়ই একটা আন্দোলনের বা একটা গণ অভ্যুত্থানের সুফল আসলে তো হুট করেই ভোগ করা যাবে না, এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস। তবে কিছু পরিবর্তন নিশ্চয়ই হয়েছে এবং সামনে নিশ্চয়ই হবে। তো আমরা অনন্ত মামুনের কাছে জানতে চাই যে এবারের ঈদের ছবি নিয়ে আপনার অবজারভেশন কেমন, এবং সাকিব খানের একটি ছবি পাইরেসি হতে আমরা দেখলাম, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে এইবারের ঈদটা একটু ব্যতিক্রমী। এবার ঈদ না, আমি শুরু করব যে আমাদের জন্য ফিল্ম বানানোর চাইতেও এখন বড় চ্যালেঞ্জ হয়ে গেছে পাইরেসিটা, হঠাৎ করে, কিন্তু এটা ছিল না। এবং যেটাকে আমরা পাইরেসি বলতেছি, আমি বলবো এটা পাইরেসি না, ইটস এ ব্যাড পলিটিক্স। পাইরেসি হচ্ছে হল থেকে গিয়ে কেউ কোনো থার্ড পারসন ডিভাইস দিয়ে শুট করে, যেটা আমরা ইন্টারনেটে ছাড়তেছি। সাধারণত পাইরেসি বলতে আমরা ওইটাকেই বুঝাই, আর আমরা এটা না, আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের মাস্টার কপি। অ্যাকচুয়ালি এটা সাধারণ কোনো মানুষ করতেছে না, কিন্তু কারণ এই মাস্টার কপিটা সাধারণ কোনো মানুষের কাছে যায় না, এটা থাকে প্রোডাকশন হাউস অথবা যারা ডিস্ট্রিবিউশন করতেছে তাদের চ্যানেলের মাধ্যমে, অথবা ডিরেক্টরিয়াল টিম, এই যে তিনটা পার্সন যুক্ত কেউ মানে প্রোডাকশনের সাথে, তাদের বাইরে কেউ না। তাহলে আমরা কিন্তু দুষতেছি ডিফারেন্ট টাইপের মানুষদেরকে। এখন কিছু দেখলাম যে একটা অভিযান মাঝখানে কি একটা ছবি 2-3 দিন অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হলো। এদেরকে অ্যারেস্ট করে কোনো লাভ নাই। এরা কি করছে? এরা তো আপনি নেটে একটা লিঙ্ক আপলোড করেছেন, ওই লিঙ্কটা হয়তো বা শেয়ার, এটা একটা আই ওয়াশ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটার পেছনের হোতা যারা, আমি বলবো তাদেরকে ধরা উচিত। না হলে এই যে ফিল্মে আমরা 10 কোটি 12 কোটি 15 কোটি টাকার স্বপ্ন দেখছি, বড় ছবি বানাবো, এই স্বপ্নটা কিন্তু শেষ হয়ে যাবে। এবং দেখেন আপনি প্রত্যেকটা ছবি টার্গেট করে শাকিব খানের ছবি কিনতে হচ্ছে। এবার ঈদে এতগুলো ছবি রিলিজ, কোনো ছবি না দেখে শাকিব খানের উদ্দেশ্য, শাকিব খানের ছবি কিন্তু হচ্ছে। তার মানে আমি যেটা মনে করি, নট বিপক্ষে, আমি বলবো যেটা ইন্ডাস্ট্রির জন্য একটা ব্যাড পলিটিক্স। বিশেষ করে আমি বলবো যে প্রোডাকশন হাউসগুলো মানে জড়িত বা যারা ছবি বানাচ্ছেন তাদেরকে আরো সচেতন হতে হবে। এবং আমি বলবো যে যারা ফিল্ম রিলেটেড পার্সন, যারা এটাকে প্রজেকশনের দায়িত্বে আছেন, তাদেরকেও সচেতন হতে হবে। না হলে কিন্তু আমরা যে স্বপ্ন দেখতেছি যে ডে বাই ডে বাজেট বাড়বে, সেটা কিন্তু হবে না, ওটা থেমে যাবে। আচ্ছা, আরেকটা আপনি ওনাকে প্রশ্ন করি যে এখনকার সময় অনেক নির্মাতা বা প্রযোজকরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছে, বা যে আবু হায়াত মাহমুদের যে এটা আসলে লাভটা কি? এটা কি আসলে আদৌ কি এটা সমাধানের পথ? যে পাইরেসি বন্ধের জন্য আমরা অনুরোধ করছি, অনেক কিছু নিয়ে বসছি, এটা আসলে কি একটা সমাধানের পথ? অ্যাকচুয়ালি দেখেন, পাইরেসি বন্ধ হতে হলে একটা সিস্টেমে সবগুলো প্রোডিউসারকে আসতে হবে। আমি একটা জিনিস যেটা বাংলাদেশেই আমি আজব একটা জিনিস দেখি, কিচ্ছু না হলেই সরকারকে ইনভলভ করে কথা বলতে হবে, সরকারের দোষ দিতে হবে অথবা সরকারের গুণ গাইতে হবে। কোন দেশের ইন্ডাস্ট্রিতে আছে আপনি দেখাইতে পারবেন সেই দেশের ইন্ডাস্ট্রি কখনো সরকার এসে উঠাই দিছে, পাইরেসি রোধ করছে? কোনোদিনই পসিবল না। নিজেদের পাইরেসি নিজেদের রোধ করতে হবে। এতদিন পর্যন্ত আমরা একটা মানে পরিপূর্ণ একটা স্টুডিও সিস্টেম যেখানে বানাইনি। ধরেন কি হয় আমাদের এখানে, আমরা সেন্সর বোর্ড নিয়ে কথা বলি, সেন্সর বোর্ডের নীতিমালায় আপনি দেখবেন যে আপনাকে 2K ফরম্যাটের একটা ছবি জমা দিতে হবে, কিন্তু ওনাদের এখন পর্যন্ত একটা ডিসিবি প্রজেকশন নাই। আমরা একটা পেন ড্রাইভে গিয়ে ছবি দিয়ে আসি, তো ওখান থেকে যে ছবিটা পাইরেসি নিয়ে গ্যারান্টি আপনি করতে। আমি একেবারে অনুষ্ঠানের মানে শেষের দিকে চলে আসছি, তো পান্থ আফজাল আপনার চলচ্চিত্র অনুদান
নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা, এই শিরোনামে আপনার একটি সংবাদ মানে ছাপা হয়েছে ভেরি রিসেন্ট, এবং এটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। তো আপনার অনুসন্ধানে কি বলে, আমি একেবারেই যদি ছোট্ট করে আমি ছোট্ট করে বলি, আমার অনুসন্ধান 100% রাইট, এবং অনুদান ওরা যে পরবর্তীতে প্রতিবাদে ব্যাখ্যা দিচ্ছে যে স্বল্প দৈর্ঘ্যের যারা কমিটি তারা পূর্ণ দৈর্ঘ্য অনুদান করলে কোনো সমস্যা নেই, পূর্ণ দৈর্ঘ্যের যারা তার স্বল্প দৈর্ঘ্যের অনুদানে করলে কোনো সমস্যা নেই। আবার বলছে উপকমিটি বলে কিছু নেই, কিন্তু উপকমিটির প্রজ্ঞাপন জারি করছে, ওটা নিউজ হয়েছে, তার মানে আমার 100% সবই রাইট। পরবর্তীতে ওরা যে প্রতিবাদ দিয়েছে এটা আসলে ওরা নিচের হলো একটা সন্তুষ্টির জায়গা, একটা আত্মতৃপ্তি যে না আমরা দিয়েছি। কিন্তু আমার দিক থেকে মনে হয় এই অনুদানটা, এই নিউজটা করা উচিত ছিল, আমি সেটা করেছি, এবং 100% রাইট, যারা এটা আসলে করা ঠিক হয় না তাদের। এবং আপনি সাংবাদিকতার বাইরেও আপনি মানে উপস্থাপনা করেন, রিসেন্ট আমি দেখেছি, এবং আবৃত্তির সঙ্গে আপনি যুক্ত আছেন, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের সঙ্গে আপনি যুক্ত আছেন, এবং আপনার নিজের একটা বাচ্চাদের একটি সংগঠনও রয়েছে আবৃত্তির, প্রিয়তম সুনাম। তো আমরা কি আজকে সাংবাদিক হিসেবে আপনার কাছ থেকে একটি আবৃত্তি শুনতে চাইতে পারি? শিওর, যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করি, আমি বাচ্চাদের একটা ছোট্ট একটাই করতে পারি। জি। কি যে ছাই ধানাই পানাই, সারাদিন বাচ্চে সানাই, এদিকে কারোর গানাই, আজি না মামার বিয়ে, বিবাহ, বাহ কি মজা, সারাদিন গন্ডা মজা, গপাগপ খাও না সোজা, দেয়ালে স্টেশন দিয়ে, তবু বর হচ্ছি না ভাই, বরের কি মুশকিলটাই, সারাদিন উপোস মশাই, শুধু খাও হরি মটর, শোনো ভাই মোদের জবে, বিবাহ করতে হবে, বিয়ে দাও বলবো তবে, কিচ্ছুতেই হচ্ছি না বর। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে আপনারা দুজন সময় দিয়েছেন। অনন্য মামুন এবং পান্থ আফজাল, এনটিভিতে আসার জন্য আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। অনেক ধন্যবাদ। জি জি, ভালো থাকুন আপনারা। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।